মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে বলেছে ফ্রান্স। এবং বিশ্বকাপের আগ মুহূর্তে আবার চোটে এমবাপ্পে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারিত কোটার মধ্যে ওয়ান টাইম পাসওয়ার্ড ইস্যু করবে। গত 22 এপ্রিল মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তোফায়েল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ ইস্যু সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী সোমবার ও বৃহস্পতিবার ব্যতীত প্রতিদিন পাস ইস্যু করা যাবে। এতে বলা হয়েছে, মন্ত্রী উপদেষ্টার একান্ত সচিব সর্বোচ্চ 20টি পাস, প্রতিমন্ত্রী উপদেষ্টার একান্ত সচিব সর্বোচ্চ 15টি পাস, মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, সচিবদের একান্ত সচিব সর্বোচ্চ 10টি পাস, অতিরিক্ত সচিব সর্বোচ্চ 4টি পাস এবং যুগ্ম সচিব সর্বোচ্চ 3টি পাস ইস্যু করতে পারবেন। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ মঙ্গলবার। জ্বালানি লোডিং প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। জ্বালানি লোডিং সম্পন্ন হলে আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সম্ভাবনা রয়েছে। দুপুর 2:30 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং উদ্বোধনী কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ এবং বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফালে গ্রসি, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী জ্বালানি লোডিং এর পর 3 মাসের মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরবর্তীতে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। দেশের 13 অঞ্চলে বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 1 থেকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মরদেহ গোপন করার উপায় জানতে একটি এআই চ্যাটবটকে প্রশ্ন করেছিলেন। পরে তদন্তে উদ্ধার হয় ভুক্তভোগীদের ব্যক্তিগত জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ আলামত। ঘটনায় নতুন মোড় নেয় মামলাটি ঘিরে বাড়ছে উদ্বেগ ও আলোচনার ঝড়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হত্যার পর মরদেহ ডাস্টবিনে ফেলার পরিকল্পনা, আর সেই ভয়ঙ্কর পরিকল্পনায় চ্যাটজিপিটির সাহায্য চেয়েছিল অভিযুক্ত। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আদালতের নথিতে। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনায় অভিযুক্ত হিশাম আবু গারবিয়াকে ঘিরে এখন পুরো কেসে নতুন মোড় নিয়েছে। নিহত 2 শিক্ষার্থী হলেন জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি। অভিযোগ রয়েছে, তাদের হত্যার পর মরদেহ গোপন করার পরিকল্পনাতেও যুক্ত ছিল অভিযুক্ত হিশাম আবু গারবিয়া।
আদালতের নথি অনুযায়ী ঘটনার কয়েকদিন আগে ১৩ এপ্রিল রাতে হিশাম কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করেন কিভাবে একজন মানুষকে ডাস্টবিনে ফেলে দিলে কি ঘটতে পারে। নথিতে আরো বলা হয়েছে চ্যাটজিপিটি সেটিকে বিপজ্জনক বলে সতর্ক করলেও হিশাম আবার প্রশ্ন করেন কিভাবে তারা বুঝবে। তারপর ১৭ এপ্রিল তাকে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ডাম্পস্টারে করে কিছু সরাতে দেখা যায় বলে জানিয়েছে তারই এক রুমমেট। পরে সেই ডাম্পস্টার থেকে উদ্ধার হয় লিমনের ব্যক্তিগত জিনিসপত্র। তদন্তে আরও উঠে এসেছে ডিএনএ পরীক্ষায় পাওয়া গেছে লিমন ও বৃষ্টির শরীরের জেনেটিক উপাদান। পরবর্তীতে লিমনের মরদেহ একটি ভারী ময়লার ব্যাগ থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের একাধিক আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে এখনও এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করেনি পুলিশ। এদিকে হিশামকে বিচার চলাকালীন কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত। পুরো ঘটনায় এখনও তদন্ত চলছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Amazing taste. 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জকে স্তব্ধ করে দিয়েছিল 7 খুনের বিভীষিকা। অপহরণের কয়েকদিন পর শীতলক্ষ্যা নদী থেকে ভেসে ওঠে 7 জনের মরদেহ। এক যুগ পেরোলেও এখনও শেষ হয়নি বহুল আলোচিত এই মামলার চূড়ান্ত বিচার। অপেক্ষা, হতাশা আর আতঙ্ক নিয়েই দিন কাটছে নিহতদের স্বজনদের। নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রায় 12 বছর অতিবাহিত হয়ে গেল। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ইতিহাসে নেমে আসে এক বিভীষিকাময় দিন। আদালতে হাজিরা শেষে ফেরার পথে ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। কয়েকদিন পর শীতলক্ষ্যা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। সেই নৃশংস হত্যাকাণ্ডের 12 বছর পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত বিচার শেষ হয়নি। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা কমিয়ে 15 জনের সাজা বহাল রাখেন। তবে এরপর প্রায় 7.5 বছর ধরে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। নিহতদের স্বজনরা বলছেন, সময় যত যাচ্ছে ততই তাদের হতাশা বাড়ছে। বিচার না হওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই সঙ্গে প্রধান আসামির কেউ জামিনে বেরিয়ে আসতে পারে এমন গুঞ্জনেও আতঙ্কে দিন কাটছে তাদের। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এখানে এসে আমাদের পরিবারগুলোকে মাথায় হাত রেখে আশ্বস্ত করেছিলেন যে বিএনপি কখনো ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম এই হত্যাকাণ্ডের বিচার পদক্ষেপ নেবেন। আমি একজন ভাইহারা হিসেবে ওই আবেগ থেকে আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে এই হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের 7 মার্ডারের এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। বর্তমানে যে আইনমন্ত্রী ছিলেন, গত বছর এই আইনমন্ত্রীও বলছিলেন যে খুব দ্রুত সময়ের ভিতরে কাজটা শেষ করবেন, রায়টা শেষ করে তাদের এই রায় কার্যকর করবেন। এখনো আমরা আশা করি হয়তো খুব দ্রুতভাবে এই রায়টা কার্যকর করবে, আমরা এই প্রত্যাশা করছি। এখন সবাই বলে যে নূর হোসেন নাকি আয়সা পড়বে, নূর হোসেনের নাকি আয়সা, ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আসলে তো আমাদের উপরে প্রতিশোধ নেবো। কারণ প্রচন্ড যুদ্ধ করছে এই মামলার জন্য, প্রচন্ড, যাতে এই মামলায় আমরা রায় একটা সুষ্ঠুভাবে রায় আনতে পারি, সেজন্য আমরা সার্বিক চেষ্টাও করছি, পাশে আপনারাও ছিলেন সবাই। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতায় মামলার অগ্রগতি থমকে আছে। এক যুগ পরও 7 পরিবারের চোখে একই প্রশ্ন, ন্যায় বিচার কি সত্যি মিলবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ডিজিটাল যুগের ঢাকায় আদালত পাড়ার কিছু কোণে এখনো শোনা যায় টাইপরাইটারের খটখট শব্দ। কম্পিউটার দখল নিয়েছে বেশিরভাগ কাজ, তবু হাতে গোনা কয়েকজন টাইপিস্ট ধরে রেখেছেন পুরনো পেশা। জীবিকার তাগিদ, অভ্যাস আর ইতিহাসের টানে টিকে আছে এক সময়ের ব্যস্ত এই যন্ত্র।
যেন হারাতে বসা এক যুগের শেষ সাক্ষী। ফারহান আহমেদ কাউসারের বিশেষ রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল কম্পিউটারের দাপটে যখন পৃথিবী এগিয়ে চলছে দ্রুতগতিতে, তখনও ঢাকার আদালত পাড়ায় কিছু কোণে টিকে আছে এক অন্য সময়ের স্মৃতি, টাইপরাইটার। পুরনো এই যন্ত্রের খটখট শব্দ যেন জানিয়ে দেয় প্রযুক্তি ছোঁয়ারও কিছু ইতিহাস এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। এক সময় আদালত পাড়া ছিল টাইপিস্টদের দখলে। শতাধিক টাইপিস্টের ব্যস্ত পদার্চনায় মুখর থাকত এলাকা। মামলা মোকদ্দমার কাগজপত্র, দরখাস্ত কিংবা বিভিন্ন আইনি নথি টাইপ করতে তাদের ছিল দিনরাতের ব্যস্ততা। কিন্তু সময় বদলেছে। কম্পিউটার, প্রিন্টার আর ডিজিটাল ডকুমেন্টেশনের যুগে এই ভিড় আজ স্মৃতিমাত্র। এখন হাতে গোনা কয়েকজন টাইপিস্টই ধরে রেখেছেন এই পেশা। এখন কম্পিউটার এসে পড়ছে না, কম্পিউটারের জন্য কম আর কি। এটা যতদিন কুটকাচারি আছে ততদিন চালান দেব। আমি আছি 15-20 বছর। যদিও কাজ কমেছে, তবুও টাইপরাইটারের প্রয়োজন একবারে শেষ হয়ে যায়নি। সরকারি নির্দিষ্ট কিছু ফর্ম পূরণ, আদালতের সামনে নাম ঠিকানা টাইপ করা, স্ট্যাম্প পেপারে ভুল সংশোধন করে নতুন করে লেখা, এইসব কাজ এখনও এই যন্ত্রের ব্যবহার রয়েছে। এমনকি পুরনো দলিলের নকল তৈরির ক্ষেত্রেও অনেকে টাইপরাইটারের লেখাকেই বেশি গ্রহণযোগ্য মনে করেন। এই যে ম্যানুয়াল টাইপিংটা আমাদের কিছু কোডের ফর্ম আছে, যে ফর্মগুলো আসলে ডিজিটাল না, ফর্মগুলাই অ্যানালগ ফরম্যাটে। তবে বাস্তবতা কঠিন। টাইপরাইটারের যুগ যে প্রায় শেষ তা ভালোভাবে বুঝতে পারছেন টাইপিস্টরা। নতুন বা পুরনো কোনো টাইপরাইটার এখন সহজে পাওয়া যায় না। খুচরা যন্ত্রাংশ, কালি বা কার্বন পেপার সবই দুষ্প্রাপ্য। তবুও ভালোবাসা, অভ্যাস কিংবা জীবিকার তাগিদে এই পেশা আঁকড়ে ধরে আছেন তারা। মিস্ত্রিও খুব কম, 2-1 জন, আর এই পার্সেরও অনেক দাম, রিবন পাওয়া যায় না, এইগুলি সংগ্রহ করা খুব কঠিন। সময়ের সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু বদলে যায় নতুন রূপে। কিন্তু টাইপরাইটারের এই খটখট শব্দ আমাদের মনে করিয়ে দেয় প্রযুক্তির প্রতিটি ধাপই এক একটি ইতিহাস, যা কখনো পুরোপুরি মুছে যায় না। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানকে বড় ধরনের ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেয়ান-নোয়েল বারো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, তেহরান যদি তাদের বর্তমান অবস্থানের আমূল পরিবর্তন না করে তবে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। জেয়ান-নোয়েল আরও বলেন, ইরানের উচিত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। এ ধরনের পরিবর্তন দেশটির সাধারণ মানুষকে তাদের ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। বর্তমানে মধ্যপ্রাচ্য নিয়ে কূটনৈতিক তৎপরতা চললেও আলোচনা অনেকটা স্থবির হয়ে আছে। এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের পক্ষ থেকে মন্তব্য এলো। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র কার্যত অপমানিত হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পথ ওয়াশিংটনের সামনে নেই, বরং পরিস্থিতিতে তেহরানই ক্রমশ প্রাধান্য পাচ্ছে। সোমবার জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় মার্স বলেন, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যার দিক তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা থমকে যেতেই বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে তেলের দাম। ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় সূচকেই ঊর্ধ্বগতি দেখা গেছে। হরমুজ প্রণালীর উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তায় জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে। বিশ্লেষকদের মতে, স্থায়ী সমাধান না এলে বাজার অস্থিরতা আরও গভীর হতে পারে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার শান্তি আলোচনায় স্থবির হয়ে পড়তেই বিশ্ববাজারে আবারও জ্বলে উঠেছে তেলের দাম। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $106.50 পৌঁছায়, যা প্রায় 1% বৃদ্ধি। একই প্রবণতায় মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলও বেড়ে দাঁড়িয়েছে $95.40। তেলের দামের এই অস্থিরতার মধ্যেও এশিয়ার শেয়ার বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। জাপানের নিক্কেই 225 সূচক 1.5% এবং দক্ষিণ কোরিয়ার কসপি 2.3% বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরিয়েছে।
বিশ্লেষকরা বলছেন বাজার এখন কেবল রাজনৈতিক আশ্বাস নয়, বরং বাস্তব ও দীর্ঘমেয়াদী সমঝোতার অপেক্ষায়। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অর্থনীতিবিদ গো জিং রং সতর্ক করে বলেন, ভঙ্গুর যুদ্ধবিরতি নয়, প্রয়োজন স্থায়ী সমাধান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অগ্রগতি না হওয়ায় নতুন করে চাপ সৃষ্টি করেছেন, যা বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা ও ইরান ইসরায়েল সংঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্বের প্রায় 1/5 তেল ও এলএনজি এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা এখন কার্যত সংকটে। ইরান বলছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তারা আলোচনা চালাচ্ছে, তবে পরিস্থিতি এখনো অস্থির। ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। এবারে খেলার খবর। উরুর চোটে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে, ফলে আগামী 10 মে এল ক্লাসিকোতে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে তার। তথ্যটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বকাপের আগে এমন চোট ভাবাচ্ছে ফ্রান্স ফুটবল দলকেও। ক্লাবের দেওয়া তথ্য অনুযায়ী তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটি 1-1 গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। সেদিনই তিনি ইনজুরিতে মাঠ ছাড়েন। বর্তমানে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা লস ব্লাঙ্কোসরা 11 পয়েন্ট পিছিয়ে আছে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে। এল ক্লাসিকোর আগে এম্পানিওয়েলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল আগামী 5 মে। এরপরই বড় ম্যাচ এল ক্লাসিকো। এই মৌসুমে ইনজুরিতে ভুগছেন এমবাপ্পে। 2018 সালের বিশ্বকাপ জয়ী এই তারকা আগে দীর্ঘ 2 মাস হাঁটুর চোটে বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অনুপস্থিতি। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তার ফিটনেস এখন বড় দুশ্চিন্তার বিষয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সচিবালয় দর্শনার্থী প্রবেশের নতুন নিয়ম। রূপপুরে জ্বালানি লোডিং আজ, বিদ্যুৎ পেতে অপেক্ষা আর 3 মাস। দেশের 13 অঞ্চলে বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার আভাস। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে জানিয়েছে ফ্রান্স। এবং বিশ্বকাপের আগ মুহূর্তে আবার চোটে এমবাপ্পে, অনিশ্চিত এল ক্লাসিকোতেও। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।